নমস্কার বন্ধুরা, আজকে ইংরেজি বিষয়ের এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেই সমস্ত বাক্যগুলোর মধ্যে ছোট্ট একটা ভুল লুকিয়ে থাকে। আর সেই ভুলগুলো দেখে আপনারা বলবেন, আরে এই ভুলটা তো আমরাও করতাম। মানে পরীক্ষায় এমন কিছু কমন এরার লুকিয়ে থাকে আমাদের প্রশ্নের মধ্যে, সেগুলো আমাদের চোখ কিন্তু ধরতে পারে না, দেখে অত্যন্ত স্বাভাবিক মনে হয়। তাহলে সেই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমরা যাতে চট করে ধরতে পারি, তারই প্রচেষ্টা শুরু করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের এই স্পেশাল ভিডিও ইংরেজির কমন এরার্সের ওপর। প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, ইট ওয়াজ ফরচুনেট, এটা একটা পার্ট, সেটা নাম্বার 1 দেওয়া রয়েছে। সেকেন্ড পার্টটা দেখুন, অল অফ দ্য ইনমেটস এসকেপড, নাম্বার 2, ফ্রম দ্য ব্লেজিং ফায়ার, নাম্বার 3, নো এরার, অর্থাৎ কোনো ভুল নেই। এর মধ্যে কোনটা হবে? খুব ভালোভাবে দেখুন। 3 সেকেন্ড দিচ্ছি আপনাদেরকে, কমেন্ট করুন কোন পার্টে ভুল রয়েছে। 1, 2, 3, 4। যদি কোনো ভুল না থাকে 4 অপশানটা কমেন্টে লিখবেন। খুব ভালো করে দেখুন এবার। ইট ওয়াজ ফরচুনেট অল অফ দ্য ইনমেটস এসকেপড। এবার দেখুন, ইট ওয়াজ ফরচুনেট, এই কথাটা যখনই থাকবে এরপরে কিন্তু একটা দ্যাট যুক্ত হবে। আমরা বলি না বাংলায় যে, এটা সৌভাগ্যের বিষয় যে তারা বেঁচে গেল। এই যে আর সেই যেটাই হলো ইংরেজিতে দ্যাট। তাহলে এটা সবসময় এখানে দ্যাট কথাটা যোগ করতে হবে। ইট ওয়াজ ফরচুনেট দ্যাট অল অফ দ্য ইনমেটস এসকেপড ফ্রম দ্য ব্লেজিং ফায়ার। তাহলে নাম্বার 1 হবে আনসার, অর্থাৎ নাম্বার 1 যে পোর্শনটা রয়েছে, ভুলটা রয়েছে সেখানে। যারা যারা নাম্বার 1 সিলেক্ট করেছেন, কমেন্ট করেছেন, তারা একদম সঠিক উত্তর দিয়েছেন। এবার পরের প্রশ্ন, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং আর এ মেজর কজ অফ অ্যাক্সিডেন্টস, নো এরার। এখানে কোন পোর্শনে ভুল রয়েছে? খুব ভালোভাবে দেখুন কোন পোর্শনটায় ভুল রয়েছে। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং আর এ মেজর কজ অফ অ্যাক্সিডেন্টস, নাম্বার এ মানে নাম্বার 1, নাকি নাম্বার 2 এই পোর্শনটায়, নাকি নাম্বার 3 এই পোর্শনটায়? চট করে কমেন্ট করে ফেলুন। এখানে খুব ভালোভাবে দেখুন, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এটা দুটো আলাদা আলাদা আছে বলে আর লেখা রয়েছে, এবং এই বিষয়টাই কিন্তু আমাদেরকে কনফিউজ করছে। সবাই ভাবছে দুটো কাজ, সেই জন্য এখানে আর। কিন্তু এই দুটো কাজ একত্রে সবসময় বোঝায়, এটা একটা অভ্যেস। ড্রিঙ্কিং এবং ড্রাইভিং দুটো কাজ একসাথে বোঝাচ্ছে, তাই দুটো কাজ একসাথে হলে এই ধরনের কাজের ক্ষেত্রে সবসময় ইজ ভার্বটা যোগ হবে, কখনোই আর হবে না। এটা একটা অভ্যেস, দুটো কাজ মিশে একটা অভ্যেস দেখাচ্ছে, তাই সেটা সবসময় ইজ হবে। তাই নাম্বার 2 এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ নাম্বার 2 যারা সিলেক্ট করেছেন এই পোর্শনটার মধ্যে ভুলটা লুকিয়েছিল। পরের প্রশ্ন, হি ইজ, নাম্বার 1, হ্যাভিং মেনি, নাম্বার 2, ফ্রেন্ডস হেয়ার, নাম্বার 3, নো এরার। অর্থাৎ এখানে কোন পার্টের মধ্যে ভুলটা লুকিয়ে রয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে। প্রত্যেকে কমেন্ট করে ফেলুন। আশা করি সকলেই উত্তর কিন্তু কমেন্টে করে দিয়েছেন। আসুন দেখে নিই এবার যে পেছনে কি ব্যাখ্যাটা রয়েছে বা কি ভুলটা রয়েছে। হি ইজ হ্যাভিং মেনি ফ্রেন্ডস, এখানে দেখুন এই যে হ্যাভ কথাটা রয়েছে, হ্যাভ থেকে তো হ্যাভিং কথাটা এসেছে। এই যে হ্যাভ, এটা মানে কারো অধিকারে বোঝানো। তা এর সাথে এই হ্যাভিং কথাটার কিন্তু এইভাবে কন্টিনিউয়াস ফর্ম কিন্তু হয় না। তাহলে সঠিক ফর্মটা কি হবে? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস হিয়ার, হি হ্যাজ। তাহলে হি ইজ হ্যাভিং, এটা কিন্তু ভুল ব্যবহার। শুধু হ্যাভ না, নো, লাইক, লাভ, এইগুলোরও যখন আইএনজি যোগ করা হয় এই ধরনের ক্ষেত্রে,
তখন কিন্তু ব্যবহারটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। তাই হি ইজ হ্যাভিং মেনি ফ্রেন্ডস, এই ইউজটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে করতে হবে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। আর এই ধরনের ভার্বগুলোর কিন্তু একটা বিশেষ নাম আছে, যেটাকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব। আশা করি বোঝাতে পারলাম। এর পরের প্রশ্নটা দেখুন, খুব দারুণ একটা জিনিস কিন্তু শেখার আছে এখানে। দ্য সার্ভেন্ট নাম্বার 1 হ্যাংড দ্য ল্যাম্প অন দ্য ওয়াল। খুব ভালোভাবে দেখুন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন এখানে। দ্য সার্ভেন্ট হ্যাংড দ্য ল্যাম্প অন দ্য ওয়াল, কোন অংশে ভুলটা লুকিয়ে রয়েছে? এটা কিন্তু একটা ফাঁদ পাতা রয়েছে এখানে, আর সেই ফাঁদেই কিন্তু আমরা পা দিই। খুব সঠিকভাবে যদি আমরা এটার ব্যাখ্যাটা করি তাহলে দেখুন, এই যেখানে হ্যাংড কথাটা লেখা রয়েছে HNGD, এই হ্যাংড কথাটা সাধারণত ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফাঁসি দেওয়া। আর অধিকাংশ ক্ষেত্রে এই যে ল্যাম্প বা ছবি টাঙানো, কোনো ল্যাম্প দেওয়ালে টাঙানো, তার ক্ষেত্রে হাং HUNG পাস্ট ফর্ম, HUNG, যেহেতু এটা পাস্ট ফর্ম ব্যবহার করেছে তাই আমি পাস্ট ফর্ম ইউজ করছি, HUNG, হাং। তাহলে সঠিক ব্যবহারটা হবে হাং। এই হ্যাংড বিষয়টা কিন্তু, ভার্বটা কিন্তু ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নয়। তাহলে সঠিক উত্তরটা হবে দ্য সার্ভেন্ট হাং দ্য ল্যাম্প অন দ্য ওয়াল। আর এই বিষয়টা না জানলেই অবধারিত কিন্তু এই ধরনের প্রশ্নে আমরা ভুল উত্তরটা নির্বাচন করে চলে আসি। নাম্বার 5, I want that you should perform well. খুব ভালোভাবে দেখুন, এখান থেকে প্রত্যেকটা ভুল থেকেই কিন্তু আমরা নতুন কিছু শিখছি। এটাতেও কিন্তু একটা দারুণ জিনিস শেখার আছে এখানে। তাহলে ভুলটা কোনটা কমেন্ট করুন তো, এই নাম্বার 1-এ নাকি নাম্বার 2-এ নাকি নাম্বার 3-এ? কোন জায়গায় ভুলটা রয়েছে চট করে কমেন্ট করে ফেলুন। I want that you should perform well. ইংরেজি সাহিত্যে অদ্ভুত কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলো আমাদেরকে সবসময় ফলো করে চলতেই হবে। এই প্রসঙ্গে সেই কথাটা বললাম যে আই ওয়ান্ট দ্যাট ইউ শুড, এখানে এই যে ওয়ান্ট যে ভার্বটা রয়েছে এরপরে কখনোই কিন্তু দ্যাট বসানো যায় না। এরপরে কোনোদিনও আমরা দ্যাট বসাবো না। সবসময় ওয়ান্টের পর অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, এই হচ্ছে স্ট্রাকচারটা ওয়ান্টের পর। এটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ওয়ান্টের পর কোনোদিনও দ্যাট বসবে না। আই ওয়ান্ট ইউ টু পারফর্ম ওয়েল, অবজেক্ট টু ভার্ব। আশা করি বিষয়টা বুঝতে পারলেন এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রত্যেকে নোট করবেন, কারণ এগুলোই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু ভুল করে আসি। পরের প্রশ্ন নাম্বার 6, ইন দ্য ব্যাক সাইড অফ আওয়ার হাউস উই হ্যাভ এ রক গার্ডেন। আমরা প্রায় বলি না ব্যাক সাইড, সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এই প্রশ্নটা। তাহলে এখানে ভুলটা কোথায় লুকিয়ে রয়েছে খুব ভালোভাবে বলুন তো, এবং সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। ইন দ্য ব্যাক সাইড অফ আওয়ার হাউস উই হ্যাভ আ রক গার্ডেন। এখানে দেখুন ইন দ্য ব্যাক সাইড সচরাচর আমরা বলি, এই যে ব্যাক সাইড কথাটা, এই কথাটা কিন্তু ইংরেজিতে কোনো এস্টাবলিশড ফ্রেজ কিন্তু নেই। এই ব্যাক সাইড কথাটা সে অর্থে কিন্তু এটা একটা ভুল শব্দবন্ধ। এর বদলে সবসময় আমরা বলবো যে কথাটা, সেটা হচ্ছে অ্যাট দ্য ব্যাক।
অ্যাট দ্য ব্যাক অথবা বিহাইন্ড আওয়ার হাউস। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা? এই ব্যাক সাইড কথাটা কিন্তু ঠিক নয়, আমরা সবসময় বলবো অ্যাট দ্য ব্যাক অথবা বিহাইন্ড আওয়ার হাউস। তাহলে যারা এই বিষয়টা ধরতে পেরেছেন অবশ্যই তারা সঠিক নিয়মটা জানেন। বন্ধুরা, কেমন লাগছে? তাহলে নতুন নতুন বাক্যের যে ব্যবহারগুলো, গ্রামারের যে ব্যবহারগুলো, তাতে কিন্তু আমরা সম্পূর্ণ একটা নতুন জিনিস জানতে পারছি। গ্রামারের যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবহার, তার কিন্তু সঠিক নিয়মটা আমরা জানতে পারছি এর ফলে। এখানে দেখুন, এখানেও কিন্তু একটা নতুন নিয়ম আমরা জানবো। খুব ভালোভাবে দেখুন, আস্ক হার টু কল মি হোয়েন শি উইল কাম ব্যাক। এখানেও কিন্তু একটা ভুল এবং মারাত্মক একটা ভুল লুকিয়ে আছে। সঠিকটা কী হবে বলুন তো? এবং তার সাথে সাথে কোথায় ভুলটা আছে, কত নাম্বারে, 1, 2 নাকি 3, কোনটাতে? চট করে কমেন্ট করুন। এর বাংলা অর্থ কী? যে তাকে বলো কল করতে যখন সে ফিরবে। বাংলায় আমরা যেটা বলি না, যখন সে ফিরবে, হোয়েন শি উইল কাম ব্যাক। কিন্তু ইংরেজির আমি একটু আগে বললাম অদ্ভুত কিছু নিয়ম আছে যেগুলো না জানলে কিন্তু আমরা ভুল করবই। 4টে শব্দ স্পেশালি: হোয়েন, ইফ, বিফোর, আফটার। খুব ভালোভাবে দেখুন, হোয়েন, ইফ, বিফোর, আফটার। এই 4টে শব্দ দিয়ে যখন ফিউচার টেন্স বোঝাবে, ফিউচারের কোনো কিছু ঘটনা বোঝাবে, তখন কিন্তু অবশ্যই সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে হবে। ভবিষ্যতের ঘটনাটা বোঝাচ্ছে, কিন্তু সেন্টেন্সটা যখন লিখব তখন সেটা প্রেজেন্ট টেন্সে লিখব। তাহলে কিভাবে লিখব সেন্টেন্সটা? আস্ক হার টু কল মি, আস্ক হার টু কল মি when she comes back। প্রেজেন্ট টেন্স হয়ে গেল। অথচ পুরো সেন্টেন্সটার মিনিংটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে, ফিউচার টেন্সের মিনিংটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। তাহলে আশা করি নতুন একটা নিয়ম, বিশেষ করে টেন্সের ক্ষেত্রে জানতে পারলেন এখানে। পরের সেন্টেন্স, এটাও খুব ভালোভাবে দেখার বিষয় আছে। দ্য কিউরেটর টোল্ড আস দ্যাট দ্য মিউজিয়াম ওয়াজ নট ওপেন্ড টু দ্য পাবলিক অন সানডে। এখানে ভুল কোথায় রয়েছে ভালো করে দেখুন। গ্রামাটিক্যাল একটা ভুল রয়েছে, খুব সূক্ষ্ম একটা ভুল। চট করে কমেন্ট করুন। The curator told us that the museum was not opened to the public on Sunday. এখানে ভালো করে দেখুন, এই যে ওপেন্ড কথাটা রয়েছে না, এই যে ওপেন্ড, এই কথাটার মানে রয়েছে, মানে হচ্ছে যে মিউজিয়ামটা সেই দিন কেউ খুলেছিল। কিন্তু পুরো সেন্টেন্সটা পড়লে কি বোঝা যায়? যে সানডেতে এটা পাবলিকের জন্য খোলা থাকে না, খোলা থাকে না। তাহলে মিউজিয়ামটা খোলা থাকে না, কিন্তু ওপেন্ড মানে কেউ না কেউ খোলার কাজটা করে থাকে, করেছিল, ওপেন্ড। কিন্তু এখানে সেন্টেন্সটা বলছে অন্য কথা, এটা অ্যাডজেক্টিভ সেন্সে এই ওপেন কথাটা কিন্তু ইউজ হচ্ছে। তাহলে এখানে কিন্তু ওপেন কথা বলা যাবে না, বলতে হবে ওয়াজ নট ওপেন টু দ্য পাবলিক, পরে যাটা বাকি যে অংশটা আছে সেটা। নিশ্চয়ই বোঝাতে পারলাম বিষয়টা, যে মিউজিয়ামের রবিবার দিন যে অবস্থাটা, যে এটা খোলা থাকে না, এটা পাবলিকের জন্য বন্ধ থাকে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ সেন্সে ইউজ করা হচ্ছে। কিন্তু এখানে ওপেন্ড মানে কেউ একজন খুলেছে, সেটা ভার্ব সেন্সে ইউজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই ইউজটা ভুল, এটা অ্যাডজেক্টিভ সেন্সে এক্ষেত্রে ইউজ হবে।
পরের প্রশ্নে চলে আসুন। নাম্বার 9, I declined the invitation not because I did not want to go, but because I have no time. I declined the invitation. নাম্বার এ এই পার্টটা, নট বিকজ আই ডিড নট ওয়ান্ট টু গো, এটা নাম্বার 2 পার্ট, বাট বিকজ আই হ্যাভ নো টাইম। এটা কিন্তু সেই ধাঁধায় ফেলা একটা বাক্য, যে ধাঁধার বশবর্তী হয়ে বা সেই ধাঁধায় পা ফেলে প্রায় কিন্তু আমরা এখানে কোনো না কোনো ভুল ভেবে বসবো, কিন্তু বাক্যটিতে আদতেই কোনো ভুল নেই। খুব ভালো করে দেখুন, এই যে নট বিকজ বাট বিকজ, এটা কিন্তু একদম সঠিক ব্যবহার। আর এই দুটোতেই কিন্তু সকলে কনফিউশনে পড়ে যায়, অনেকেই কনফিউজড হয়ে যায় যে নট বিকজ আবার বাট বিকজ। তাহলে এই যে স্ট্রাকচারটা, আই ডিক্লাইন দ্য ইনভিটেশন নট বিকজ আই ডিড নট ওয়ান্ট টু গো বাট বিকজ আই হ্যাভ নো টাইম, এটা কিন্তু একদম সঠিক স্ট্রাকচার। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ ঠিক, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নো এরার। তাহলে আশা করি এই স্ট্রাকচারটাও আপনাদের নতুন আজকে একটা শেখা হলো। পরের সেন্টেন্সটা দেখুন, আই কেম টু স্কুল অ্যাট দ্য সেম ইউজুয়াল টাইম। আমরা প্রায়শই কিন্তু এই ধরনের কথা বলে থাকি সব সময়, মানে ইংরেজিতে কোনো কিছু বলার হলে এরকম কিন্তু বলে থাকি এই ধরনের কথা। আই কেম টু স্কুল অ্যাট দ্য সেম ইউজুয়াল টাইম, এখানে ভুলটা কোথায় রয়েছে? খুব সূক্ষ্ম একটা ভুল রয়েছে, কিন্তু খুব ভালোভাবে দেখুন, এবং ভুলটা কোথায় সেটা সেটা চট করে কমেন্টে লিখে দিন। আই নাম্বার 1 কেম টু স্কুল, নাম্বার 2 অ্যাট দ্য সেম ইউজুয়াল টাইম, নাম্বার 3, কোথায় ভুলটা লুকিয়ে রয়েছে? আই কেম টু স্কুল অ্যাট দ্য সেম ইউজুয়াল টাইম, এখানে দেখুন সেম আর ইউজুয়াল দুটো কিন্তু একই অর্থ বোঝাচ্ছে। তাহলে এই একই অর্থের পুনরাবৃত্তি হচ্ছে, একই ওয়ার্ডের পুনরাবৃত্তি হচ্ছে, সেটা কিন্তু আমি করব না, আমরা কখনোই করব না। তাহলে আমরা যদি এটাকে এরকম করি, সেম কথাটাকে তুলে দিয়ে ইউজুয়াল টাইম লিখি, তাহলে সেটার ব্যবহারটা একদম সঠিক হবে। অ্যাট দ্য ইউজুয়াল টাইম, অ্যাট দ্য ইউজুয়াল টাইম, সেম কথাটা লেখার কিন্তু কোনো দরকার এখানে হচ্ছে না। তাহলে নাম্বার 3 অর্থাৎ এই পোর্শনটাতেই কিন্তু এরারটা রয়েছে। আর এটা থেকে কিন্তু আমরা নিজেদের এতদিনের বলে আসা ভুলগুলো অনেকটাই কিন্তু শুধরে নিতে পারবো। ইংরেজির এই কমন এরার্সের যে কমন যে ভুলগুলো, সেগুলো থেকে কিন্তু আজকে আমাদের অনেকটা শিক্ষা হলো, এবং এই শিক্ষা থেকে আমরা আগামী দিনে যে পরীক্ষাগুলো দেব সেটাতে সম্পূর্ণ ইংরেজিতে সম্পূর্ণ ফুল স্কোর করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এই কমন এরার্সে একটা সময় এমন হবে যে আমরা চোখে দেখে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে এই জায়গায় এটা ভুল রয়েছে। আগামী দিনে এরকম বহু সেন্টেন্স আপনাদের জন্য নিয়ে আসবো, যেটা প্রায়শই ভুল হয়, প্রায়শই পরীক্ষায় আসে। সুতরাং আপনারা প্রত্যেকে পাশে থাকুন, আর নতুন কিছু জানলে, নতুন কিছু শিখলে আজকের ভিডিও থেকে অবশ্যই সেটা কমেন্টে লিখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।